1996 সালের 6 সেপ্টেম্বর বিকাল প্রায় 5:15 বাংলাদেশ টেলিভিশন বিটিভি স্ক্রিনে ফ্ল্যাশ হয় একটি সংবাদ। আমাদের প্রিয় অভিনেতা আকস্মিকভাবে মারা গেছেন। আমরা তার আত্মার শান্তি কামনা করি। প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে চায় না কেউ, কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারে তারা যে সংবাদটি দেখেছে সেটা সত্যি, যা বাংলাদেশের ইতিহাসে এক রেকর্ড ব্রেকিং শকিং নিউজ। সেই মুহূর্তে পুরো বাংলাদেশ কেঁপে ওঠে। রাস্তাঘাট, অলিগলি, পার্ক, কলেজ, বাসা সব জায়গায় শোক আর আহাজারিতে ভরে যায়। বাতাসে যেন স্তব্ধতা, ছোট বড় সমস্ত সিনেমা প্রেমীর কান্নার প্রতিধ্বনি একাকার হয়ে যায়। সংবাদটি খুব স্পষ্ট ছিল, সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা কিংবদন্তি সালমান শাহ আর বেঁচে নেই। সেই দিনটি বাংলাদেশ সিনেমা ও মিডিয়া ইতিহাসে অমর হয়ে গেছে। মিডিয়া ইন্ডাস্ট্রি হঠাৎ পঙ্গু হয়ে যায়, সময় যেন থমকে যায়। এটি কেবল একটি খবর ছিল না, এটি ছিল পুরো জাতির অনেক কিছু হারানোর ব্যথা। এই খবর প্রচার হওয়া মাত্রই বেশ কয়েকজন তরুণী তাদের জীবন দিয়ে দেয়। আসসালামু আলাইকুম, আমি জুনায়েদ ইসলাম। বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে আজ থেকে প্রায় 29 বছর আগের এক কালো অধ্যায়ের কথা বলছিলাম। এই 29 বছর হাজারো সিনেমা প্রেমী একটা প্রশ্নের উত্তরই খুঁজে বেরিয়েছে, খুন নাকি। আজকের এই গল্পটি কোনো সাধারণ কোনো গল্প নয়। আজকের এই গল্পটি একটি কিংবদন্তির গল্প। আজকের এই গল্পটি একটি মায়ের 29 বছর লড়াই করে ন্যায় পাওয়ার গল্প। আজকের এই গল্পটি হাজারো ভক্তের সত্য জানার গল্প। আজকের এই ভিডিওটি অনেক বড় হয়ে যেতে পারে, কারণ আজকের এই ভিডিওতে কিংবদন্তির স্বপ্নের নায়ক সালমান শাহর জন্ম থেকে বেড়ে ওঠা, চলচ্চিত্র কেরিয়ার, আকাশচুম্বী সফলতা এবং সর্বশেষে বিয়ে ও অস্বাভাবিক মৃত্যু, এই সমস্ত কিছু সম্পর্কে একদম ইন ডেপথ, একদম ডিটেলসে আলোচনা করা হয়েছে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখার। যদি হাতের সময় থাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি যে সালমান শাহর জীবনী সম্পর্কে আপনাদের তেমন কোনো আর ডাউট থাকবে না। তো চলুন দেরি না করে শুরু করা যাক। কমর উদ্দিন চৌধুরী 90 দশকের একজন দাপুটে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ও নীলা চৌধুরী ছিলেন রাজনীতির সাথে অনেক গভীরভাবে জড়িত। তারা সিলেটের জকিগঞ্জের দাঁড়িয়াপাড়ার আবে হায়াত ভবনে বসবাস করতেন। আর বাংলাদেশে প্রথম মুক্তিযুদ্ধ চলাকালীন 1971 সালের 19 সেপ্টেম্বর কমর উদ্দিন চৌধুরী ও নীলা চৌধুরীর কোল আলো করে এক ফুটফুটে ছেলে সন্তান জন্ম নেয়, যিনি কালের বিবর্তনে হয়ে ওঠেন বাংলাদেশের অমর কিংবদন্তি সালমান শাহ। কিন্তু তার নাম কিন্তু শুরু থেকেই সালমান শাহ ছিল না। তার আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। আমরা প্রাথমিকভাবে কিছু কথা বোঝার সুবিধাতে তাকে ইমন বলে ডাকব। ইমন যে বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন সেই বাড়িটিকে তার নাম অনুসারে রাখা হয় সালমান শাহ ভবন। তারপরে নীলা দম্পতি খুলনাতে শিফট হন। বাল্যকাল খুলনাতে কাটানোর কারণে সেখানেই পড়াশোনা শুরু করেন ইমন। তিনি পড়াশোনা শুরু করেন খুলনার বয়রা মডেল হাই স্কুলে, যা খুলনার অন্যতম পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান। আর এখানে তার সহপাঠী ছিল পরবর্তীকালে সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। মৌসুমী অনেক ইন্টারভিউতে নিজেই বলেছেন যে আমি যখন খুলনা বয়রা মডেল স্কুলে পড়তাম তখন আমার সহপাঠী ছিল সালমান শাহ। পরবর্তীতে সালমান শাহর পরিবার ঢাকায় শিফট হন। ইমন 1987 সালে ধানমন্ডির আরব মিশন স্কুল থেকে এসএসসি সম্পন্ন করেন, যখন তার বয়স ছিল মাত্র 16 বছর। পড়ার সময় থেকেই তিনি মডেলিং, সাংস্কৃতিক ছোটখাটো কার্যক্রমে অংশ নিতে শুরু করেন। এরপরে তিনি ভর্তি হন আদমজি ক্যান্টনমেন্ট কলেজে, যেখানে তিনি ইন্টারমিডিয়েট এইচএসসি পাশ করেন। ইন্টারমিডিয়েটের পর তিনি ভর্তি হন ধানমন্ডির মালেকা সায়েন্স কলেজে, যার নাম বর্তমান ডাক্তার মালেকা বিশ্ববিদ্যালয়। এখানে তিনি ব্যাচেলর অব কমার্স সম্পন্ন করেন এবং তারপরে আর পড়াশোনা করেননি। ইমন সর্বপ্রথম 1982 সালে ছোট খবর নামে একটি অনুষ্ঠানের মাধ্যমে টিভির পর্দায় হাজির হন। সেখানে তিনি ছোটদের গান এবং নাটক করতেন। পরবর্তীতে তিনি 1984 সাল থেকে মডেলিং শুরু করেন। অভিনয়ের রাজ্যে ইমনের হাতে করি 1985 সালে বিটিভিতে প্রচারিত নাটক আকাশ ছোঁয়া নাটকের মাধ্যমে। পরবর্তীতে সৈকতে সারস, 1990 সালে মইনুল আহসান সাবেরের লিখিত উপন্যাসকে কেন্দ্র করে পাথর সময়, 1994 সালে ইতিকথা, 21 সালের দোয়েল, 1995 সালে সব পাখি ঘরে ফেরে, তারপর নয়ন এবং সর্বশেষ 1996 সালে স্বপ্নের পৃথিবী নাটকে অভিনয় করেন। আর এর মাঝখানেই তার জীবনে ভালোবাসার আগমন ঘটে। আমরা যদি একটু অন্যভাবে বলতে চাই, তার জীবনে এক পেশাচিনীর আগমন ঘটে। 1990 সালের 12 জুলাই চট্টগ্রামের এক ফ্যাশন শোতে পারফর্ম করতে যান তিনি। সেখানে একটি মেয়েকে দেখে হঠাৎ তার মনে বিদ্যুৎ খেলে যায়। মেয়েটির নাম সামিরা, ইমনের খালার বান্ধবী পার্লার ব্যবসায়ী লুসির মেয়ে। সেখানে প্রথম পরিচয় হয় সামিরা নামের ইয়ং ফ্যাশন ডিজাইনারের সাথে।
ইমন সামিরার প্রেমে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সে তার সমস্ত কাজ বাদ দিয়ে সেখানে 7 দিন থেকে গিয়েছিল। ইমন তখন সরাসরি সামিরাকে বিয়ের প্রস্তাব দেয়। সামিরাকে ছাড়া সে বাঁচবে না বলে জানায়। সামিরাকে না পেলে আত্মহত্যা করবে বলে বহুবার রক্ত দিয়ে সামিরার কাছে চিঠি লেখে ইমন। প্রথম দেখাতেই প্রেম যাকে বলে, ধীরে ধীরে তাদের মাঝে বন্ধুত্ব হয়, আর বন্ধুত্ব থেকে ভালোবাসায় রূপ নিতে বেশি সময় লাগে না। 1991 সালে সামিরা তার পরীক্ষার কাজে ঢাকায় আসেন মামার বাসায়, আর ইমন এই সুযোগটা কোনোভাবেই মিস করতে চায়নি। সে সামিরাকে সোজা তার বাসায় নিয়ে গিয়ে তার বাবা মার সাথে পরিচয় করিয়ে দেয়। বিভিন্ন তথ্যসূত্রে জানা যায় ইমনের পরিবার এবং সামিরার পরিবার কেউই এক প্রকার রাজি ছিলেন না এই বিয়েতে, আর তাই 1992 সালে লুকিয়ে এক প্রকার পরিবারের অমতে সামিরাকে বিয়ে করে ইমন। আর তার কিছুদিন পরেই সামিরাকে নিয়ে ঢাকার ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার একটি বিলাসবহুল ফ্ল্যাটে থাকা শুরু করেন তারা। সামিরাকে পাগলের মতো ভালোবাসতেন তিনি, এক কথায় বলা যায় অন্ধপ্রেমিক। সামিরা ইমনকে যা করতে বলতেন ইমন সেইটাই করতেন। এই সামিরার আরও অনেক গল্প আছে, সেগুলোতে পরে আসছি। আপাতত ঘটনায় ফিরে যাই। নাটকে বেশ ভালোই কাজ করলেও বড় পর্দায় তখনও তার অভিষেক হয়নি। বিয়ের 1 বছর পর 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত ছবিটির মাধ্যমে বড় পর্দার অভিষেক হয় তার। আনন্দ মেলা নামক এক প্রযোজনা প্রতিষ্ঠান ভারতীয় 3টি হিন্দি ছবি কেয়ামত সে কেয়ামত, দিল, সানাম বেওয়াফা এই 3টি ছবির বাংলা কপিরাইট তখন তারা কিনে নেয় এবং পরিচালক সোহানুর রহমান সোহানকে এই 3টি ছবির মধ্যে যে কোনো একটি ছবি থেকে ছায়াছবি নির্মাণ করতে বলেন। সোহানুর রহমান সোহান তখন সানাম বেওয়াফা এই মুভিটি সিলেক্ট করেন এবং এই মুভির জন্য তিনি সম্পূর্ণ নতুন মুখ খুঁজতে শুরু করেন। সোহানুর রহমান সোহান এই ছবির নায়িকা হিসেবে সিলেক্ট করেন নায়িকা মৌসুমীকে। নায়ক হিসেবে তৌকির আহমেদকে প্রস্তাব দিলে তিনি পুনর্নির্মাণ চলচ্চিত্র হওয়ার জন্য পরিচালকের প্রস্তাব ফিরিয়ে দেন। পরে অভিনেতা আদিল হোসেন নোবেলকেও প্রস্তাব দিলে তিনিও সেটি ফিরিয়ে দেন। তখন নায়ক আলমগীরের সাবেক স্ত্রী খোসনুর আলমগীর ও মৌসুমী সোহানুর রহমান সোহানকে ইমন নামের একটি ছেলের সন্ধান দেন। ইমনকে ফোন করে তার সাথে দেখা করতে চান তিনি। পরবর্তীতে দেখা করে ছবির ব্যাপারে জানালে ইমন এক কথাতেই রাজি হয়ে যায়। এই সোহানুর রহমান সোহানই ইমনের নাম পরিবর্তন করে তার নামটি রাখে সালমান শাহ, আর ইমনও তার এই নতুন নাম সালমান শাহ অনেক পছন্দ করে, আর আমরা এখন থেকে তাকে সালমান শাহ বলেই ডাকব। সালমান শাহর অত্যাধিক আগ্রহ ও অনুরোধে সানাম বেওয়াফা এই ছবির বদলে কেয়ামত সে কেয়ামত তাক এই ছবিটা রিমেক করার সিদ্ধান্ত নেন সোহানুর রহমান। কেয়ামত সে কেয়ামত তাক এই মুভিটা সালমান শাহর এতটাই প্রিয় ছিল যে তিনি এই মুভিটা প্রায় 26 বার দেখেছেন বলে জানা যায়। আর তারপরে 1993 সালে সালমান শাহর প্রথম মুভি কেয়ামত থেকে কেয়ামত এই মুভিটি রিলিজ হয়। সিনেমাটি ব্যাপক ব্যবসা সফল হয়েছিল বলে জানা যায়। বিশেষ করে এর প্রতিটি গানগুলো আজও মানুষের মুখে মুখে শোনা যায়। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। এখন তো সময় ভালোবাসার, এ দুটি হৃদয় কাছে আসার। তুমি যে একা আমিও যে একা, লাগে যে ভালো। ও প্রিয়, ও প্রিয়। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে। শুধু এ কথা কেউ জানে না আগামী দিনের ঠিকানা। এই সিনেমাটি নির্মাণ করতে কত টাকা খরচ হয়েছিল সেটি জানা যায়নি, তবে এই সিনেমাটি 1993 সালের সেই সময়ে 8 কোটি 20 লাখ টাকা ইনকাম করে, যেটা বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রায় 58 কোটি টাকার সমান। আর তারপরে গল্পটা আশা করি সবারই জানা। রাতারাতি ছোট একটা আর্টিস্ট থেকে তিনি স্টার হয়ে যান। মানুষ তাকে খুব ভালোবেসে গ্রহণ করেন। জনপ্রিয়তার তুঙ্গে থাকা সালমান শাহ তখন প্রচণ্ড ব্যস্ত সময় পার করছিলেন। বড় বড় ডিরেক্টররা তাকে তার ছবিতে নেওয়ার জন্য প্রায় পাগল হয়ে যায়, আর সাধারণ মানুষের ভালোবাসায় সালমান শাহ হয়ে যান একজন সুপারস্টার। তবে সালমান শাহই যে তার পরিবারের মধ্যে সবার আগে অভিনয় জগতে এসেছে তা কিন্তু নয়। বাংলাদেশের সর্বপ্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশ, এটি পরিচালনা ও নির্মাণ এবং অভিনয় সবকিছু করেছিলেন তার নানা আব্দুল জব্বার খান। ঘটনাটি জানতে আমাদের একটু পেছনে যেতে হবে। 1947 সালে ভারতবর্ষ ভাগাভাগি হলে বাংলাদেশের নাম হয় পূর্ব পাকিস্তান আর পাকিস্তানের নাম হয় পশ্চিম পাকিস্তান।
ভারত বিভাগের পরে 1947 সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর এক অংশ হিসেবে পাকিস্তানি সেনাবাহিনী গঠিত হয়। এই নতুন সেনাবাহিনীর অধীনে পূর্ব পাকিস্তানে বাঙালি সৈনিকদের নিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মতো শাখাগুলি তৈরি হয়। আর সেইখানেই সালমান শাহর নানা আব্দুল জব্বার খান ক্যাপ্টেন হিসেবে দায়িত্বরত ছিলেন এবং আইয়ুব খান তখন ছিলেন ফিল্ড মার্শাল। আইয়ুব খানের সাথে তার অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। কোনো একটি কারণে উনি আইয়ুব খানের নির্দেশে আর্মি ছেড়ে দেন এবং পরবর্তীতে আইয়ুব খানের নির্দেশেই তাকে পূর্ব পাকিস্তানের 5 স্টার হোটেলের দায়িত্ব দেওয়া হয়, যেখানে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের সমস্ত নেতারা যাওয়া আসি করত। এভাবে চলতে চলতে হঠাৎ বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় সেখানে আলোচনা ওঠে যে আমরা বাংলায় কথা বলি, আমরা বাংলায় গান গাই, আমাদের সব কিছু বাংলায়, কিন্তু বাংলায় কোনো সিনেমা নেই কেন? উর্দু কেন? উর্দুতে কেন আমরা সিনেমা দেখব? আর সেই কথা থেকে তখন ওনারা সব বন্ধুরা মিলে 1956 সালে একটি চলচ্চিত্র নির্মাণ করেন, যেটা বাংলা চলচ্চিত্রের বাংলা ভাষার সর্বপ্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশ। আর 1956 সালে সালমান শাহর নানা আব্দুল জব্বার খানের হাত ধরে বাংলা ভাষার চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছিল। আপনারা যদি চান গুগলে সার্চ করে এই ব্যাপারে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন। 1994 সালে সালমান শাহ তার ওয়াইফ সামিরাকে নিয়ে ইন্ডিয়া গিয়েছিলেন তাদের অ্যানিভার্সারি উপলক্ষে। সেখানে সালমান শাহ সামিরাকে একটি সোনার অর্নামেন্ট কিনে দেওয়ার জন্য একটি দোকানে নিয়ে যান। সালমান শাহের ব্যবহার দোকানের মালিকের এতই ভালো লেগেছিল যে সে নিজে থেকে তার সাথে পরিচিত হন। সালমান শাহ বাংলাদেশের স্টার জেনে উনি বলেন, তোমরা কি শাহরুখ খানের সাথে দেখা করতে চাও? ও আমার ভাগ্নে হয়। সালমান শাহ সাথে সাথে রাজি হয়ে যান আর পরবর্তী দিন দুপুরে দাওয়াতে তার বাসায় যান। শাহরুখ খান আর গৌরী তখন কোনো একটি কারণে ওনার বাসায় এসেছিলেন। সেই সময় তারা দুপুর 1টার দিকে সে বাসায় যায় আর সে বাসা থেকে আসে সন্ধ্যা 6টায়। আর এই সময়ের মধ্যেই শাহরুখ খান ও সালমান শাহের মধ্যে অনেক ভালো একটি সম্পর্ক গড়ে ওঠে। অনেক আনভেরিফাইড নিউজ থেকে এই পর্যন্ত জানা যায় যে শাহরুখ খান এবং সালমান শাহ তারা নাকি চেয়েছিলেন একসাথে একটি মুভি বানাতে। আমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি সালমান বলে যাও। আমার স্বপ্নকে আমার দ্বিতীয় ছবি ছিল তো বম্বে শাহরুখ খানের সাথে, সালমান, শাহরুখ, কাজল, শাবনূর। এইটার পরিকল্পনা সে নিজেই করেছিল। সে বোম্বেতে গিয়ে শাহরুখের সাথে, শাহরুখের বাসায় তার ওয়াইফ হয়ে গেছে, গিয়ে ওখানে কথাবার্তা বলে ওখান থেকে আসার পরে আমাকে যখন ছবি দেখালো, ভিউ কার্ডটা দেখলাম, যে তুমি শাহরুখ খানের বাসায়? বলছে হ্যাঁ, আমি, সে আমার ভালো বন্ধু, আমি তার সঙ্গে, আপনার একটা সুখবর আছে কি, যে একটা ছবির ব্যাপারে কথা বলছি, আমরা যৌথ একটা ছবি করবো, যৌথ প্রযোজনায়। এখান থেকে আমি আর শাবনূর, ওইখান থেকে কাজল আর শাহরুখ খান। আমি তো শুনে আমি বললাম যে ঘটনা কি বলো তো? আপনি একটা গল্প, আমি লাইন আপটা আমাকে দিল, লাইন আপটা বললো, বলার পরে আমি গল্পটা রেডি করলাম, মানে লাইন আপটা রেডি করলাম। করার পরে আমি লিখতে থাকলাম গল্প লাইন আপ তারে শোনাইলাম। শোনার পরে ফার্স্ট ক্লাস। ও যেটা বলছে, আমি সেখানে মানে এমন একটা ঘটনা ঘটাইছি যে হিরো হিরোইন কিন্তু 4 জন, 2 জন 2 জন 4 জন, কিন্তু ট্রেনের লাভ। মানে গল্পটা এমন যে শাহরুখ শাবনূরকে ভালোবাসে, শাবনূর সালমানকে ভালোবাসে, আর সালমান কাজলকে ভালো। শাহরুখ খানের সঙ্গে বন্ধুত্ব করেছেন, সেটা তার একান্তই তার কৃতিত্ব, কারণ তার বলন বাচন ভঙ্গি সে শাহরুখকে ক্যাপচার করতে পারছে। সুপারস্টার বা বলিউড বাদশা, সে তখন বলিউড বাদশা, তাকে তার প্রেমে শাহরুখ পড়তে বাধ্য হয়েছে, এটা তার ক্রেডিট। সালমান শাহ এমন একজন সুপারস্টার ছিলেন, এমন একজন কিংবদন্তি ছিলেন, যিনি সবসময় সময়ের আগে ভাবতেন। আজ ভাবতে অনেক বেশি কষ্ট হয় যে তিনি আমাদের মাঝে নেই। সালমান শাহের ছোট মামা আলমগীর কুমকুম জানান, তিনি সেই সময় আমেরিকায় ছিলেন, আর সালমান শাহর যত ফ্যাশন ছিল এই সব কিছুর ব্যবস্থা তিনি সেখান থেকে করে দিতেন। পরিচালকদের কাছে থেকে জানা যায় সালমান শাহকে কখনো মুভির কোনো পোশাক দিতে হতো না, তার নিজের পোশাক আর নিজের ফ্যাশন তিনি নিজেই ব্যবস্থা করতেন। দেখতে দেখতে 1994 সাল থেকে আসে 1995 সাল। 1995 সালে সালমান শাহ অভিনীত নয়ন নাটকটি একক শ্রেষ্ঠ নাটক ক্যাটাগরিতে বাচসাস পুরস্কার লাভ করে। একই সাথে ইউথ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তাকে শ্রেষ্ঠ নায়কে ভূষিত করে ও পুরস্কৃত করে। 1993 থেকে 1996 সালের মধ্যেই একে একে তিনি প্রায় 18টি মুভি করে ফেলেছেন এবং 18টি মুভি ছিল হিট ও সুপারহিট। তার কোনো ফ্লপ মুভি ছিল না।
আর এই 18টি মুভির মধ্যে 14টি হয়েছিল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের সাথে। 14টি ছবির মধ্যে 2টি ছবি অ্যাভারেজ এবং 11টি হিট, সুপারহিট, ব্লকবাস্টার এবং অল টাইম ব্লকবাস্টার সফল হয়। সালমান শাহ এবং শাবনূরের জুটিকে 95% সফল জুটি হিসেবে মানতেন ফিল্ম অ্যানালাইসিসরা। দর্শক পাগলের মতো এই জুটিকে ভালোবাসত। বিভিন্ন পত্র পত্রিকায় তাদেরকে নিয়ে অনেক রুমর ছড়ানো হয়েছিল। চুটিয়ে প্রেম করছেন সালমান শাহ ও শাবনূর। কিন্তু সালমান শাহর একটাই কথা, শাবনূর আমার বোনের মতো, আমি তাকে বোনের নজরেই দেখি। এই সমস্ত নিউজ সালমান শাহর ওয়াইফ সামিরা হকের মনে অনেক গভীরভাবে দাগ কেটে যায়। শাবনূরকে নিয়ে মাঝে মাঝে তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগে থাকতো বলে জানা যায় অনেক সংবাদ মাধ্যম থেকে। ভিডিওর এ পর্যায়ে এসে আমি আপনাদেরকে একটি মুখ্য চরিত্রের সাথে পরিচয় করে দিতে চাই, আজিজ মোহাম্মদ ভাই। আজিজ মোহাম্মদ ভাইয়ের আজিজ মোহাম্মদ ভাইয়ের আজিজ মোহাম্মদ ভাই আজিজ মোহাম্মদ ভাই নামের সঙ্গে ভাই শব্দটি থাকার কারণে অনেকেই তাকে গডফাদার মনে করেন। তবে উইকিপিডিয়া বলছে তিনি একজন বাংলাদেশি ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা ও মাদক পাচার সহ বেশ কিছু গুরুতর অপরাধে জড়িত থাকারও অভিযোগ রয়েছে। 1947 সালে ভারত ভাগের পরে আজিজ মোহাম্মদের পরিবার ভারতের গুজরাট থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশে চলে আসে। পারিবারিকভাবেই তারা ছিলেন অনেক বিত্তশালী। 1962 সালে আজিজ মোহাম্মদ ভাইয়ের জন্ম হয়। পারিবারিক সূত্রে তিনিও ব্যবসা শুরু করেন। মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুরে রয়েছে তার হোটেল ও রিসোর্টের ব্যবসা। মাদক ব্যবসার সাথেও অনেকভাবেই জড়িত ছিলেন তিনি। ব্যবসায়ীর পাশাপাশি তার আরও একটি পরিচয় আছে, তিনি চলচ্চিত্র প্রযোজক। নতুন নায়িকা ও মডেল তৈরিতে তার বেশ সুনাম রয়েছে মিডিয়াতে। আর এইভাবে 1990 দশকে চলচ্চিত্রতে অনেক আধিপত্য বিস্তার করে ফেলেন তিনি। চলচ্চিত্র নায়িকা সহ আরও বিভিন্ন নারীদের সাথে তার ছিল অবাধ মেলামেশা। জানা যায় 50টিরও বেশি চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি। বলিউডের বেতাজ বাদশাহ দাউদ ইব্রাহিমের সাথে তার ছিল অনেক ভালো সম্পর্ক, তাই তাকে অনেকেই বাংলার দাউদ ইব্রাহিম নামেও জানত। 1995 থেকে 1996 সালের কোনো একটি সময়ে সালমান শাহ সামিরাকে নিয়ে আজিজ মোহাম্মদ ভাই পার্টিতে যান। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই আজিজ মোহাম্মদ ভাই ইনি সামিরার মায়ের পূর্ব পরিচিত এবং অনেক কাছের একজন ব্যক্তি। পার্টি চলাকালীন একটা সময়ে সালমান শাহ সামিরার ব্যাগে অনেক টাকা দেখতে পান। সালমান শাহ তখন সামিরাকে জিজ্ঞাসা করে, এ টাকা তুমি কোথায় পেয়েছো, এ টাকা আসার উৎসটা কি? সামিরা তখন সালমান শাহর এই প্রশ্নের কোনো সঠিক উত্তর দিতে পারেনি এবং তার কিছুক্ষণ পরে পার্টি চলাকালীন একটা সময় সালমান শাহ দেখতে পান আজিজ মোহাম্মদ ভাই সামিরাকে কিস করার চেষ্টা করছে। এইটা দেখে সালমান শাহ সে সময় প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যান। তিনি এতটাই ক্ষিপ্ত হয়েছিলেন, ক্ষিপ্ত হওয়াটা এখানে স্বাভাবিক, তিনি এতটাই ক্ষিপ্ত হয়েছিলেন যে তিনি পার্টিতে সবার সামনে আজিজ মোহাম্মদ ভাইকে থাপ্পড় দিয়ে বসেন। আজিজ মোহাম্মদ ভাই তখন মুচকি হেসে সালমান শাহকে বলেন যে তোর আয়ু আর বেশি দিন নেই, তোর আয়ু ফুরে আসছে। তারপরে সালমান শাহ এই কথা শুনে সেখান থেকে সামিরাকে সাথে নিয়ে বের হয়ে চলে আসে। 1996 সালের 1 সেপ্টেম্বর সালমান শাহকে ডেকে পাঠান আজিজ। সামিরাও তখন তার সাথে সেখানে যায়। আজিজ তখন সালমান শাহকে কিছু অনৈতিক প্রস্তাব দেয়, যেটা এক কথায় না করে দেয় সালমান শাহ। সামিরাও অনেক জোরাজোরি করেন সালমান শাহকে রাজি করানোর জন্য, কিন্তু সালমান শাহ তখন রাজি হননি। বাংলাদেশের একজন অন্যতম খলনায়ক আশরাফুল হক ডন, যাকে আমরা কম বেশি সবাই চিনি, ডন ও সালমানের মাঝে সম্পর্ক বেশ ভালো ছিল, কিন্তু ডনের দুর্বল অভিনয়ের জন্য ডনকে অনেক পরিচালকই সুযোগ দিতে চাইতেন না। তখন একমাত্র সালমান শাহর জোরাজুরিতেই একাধিক সিনেমায় অভিনয়ের সুযোগ পায় ডন। সালমান শাহ বেশ স্নেহ করতেন ডনকে। ডন মাঝে মাঝে সালমানের বাসাতেই থাকতো, সালমানের কাপড় পরতো, কিন্তু এইসবের মাঝেই সামিরার সাথে ভালো সখ্যতা গড়ে ওঠে ডনের, যে কারণে সালমান আর শাবনূর শুটিং সেটে কী করতো, তাদের মধ্যে কী কী খুনসুটি হতো, এই সমস্ত কিছু ডন সামিরাকে ফোন করে বলে দিত। হয়তো অনেক সময় যা না হয়েছে সেগুলো অনেক বাড়িয়ে বলেছিল। এভাবে সামিরা আস্তে আস্তে শাবনূর ও সালমানের ওপরে অনেক বেশি ক্ষিপ্ত হতে থাকে। 5 সেপ্টেম্বর বিকালে এফডিসিতে চলছিল প্রেম ক্রিয়াশী ছবির ডাবিং সেটে আগে থেকে ছিলেন শাবনূর। আর কিছুক্ষণের মধ্যে সালমান শাহ সামিরাকে নিয়ে সেখানে চলে আসেন। ডাবিং শুরু হয়, কিন্তু ডাবিংয়ের মাঝে শাবনূর সালমান শাহর সাথে বারবার খুনসুটি করছিলেন, যেটা দেখে প্রচণ্ড বিরক্ত হয় সামিরা। সালমান শাহ অনেকবার চেষ্টা করেছেন শাবনূরকে থামানোর জন্য, কিন্তু সেটাতে তেমন লাভ হয়নি। কিছু কিছু রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে সামিরা বিরক্ত হওয়াতে শাবনূর আরও বেশি করে সামিরাকে দেখিয়ে দেখিয়ে খুনসুটি করছিল। এরকম চলা অবস্থায় সালমান শাহের বাবা আসলে সামিরা অনেক বেশি রাগ করে ডাবিং রুম থেকে বের হয়ে কমর উদ্দিনের গাড়িতে ওঠেন। অবস্থা বেগতিক দেখে সালমান শাহ ডাবিং বাদ দিয়ে রুম থেকে বের হন এবং সেখানে পাশে আরও কয়েকজন পরিচালকের সাথে ছিল বাদল খন্দকার। একদিন আগে বাদল খন্দকারের কাছে থেকে কিছু টাকা ধার চেয়েছিলেন সালমান শাহ।
সালমান তখন ইশারায় বাদল খন্দকারকে ডেকে বলেন টাকা কোথায়। বাদল খন্দকার তখন মজা করে বলেন শিডিউল কোথায়। সিনেমা নিয়ে কথা বলতে চাইলে সালমান শাহ বাদল খন্দকারকে বলে যে আপনি গাড়িতে ওঠেন, আপনার সাথে এই ব্যাপারটা নিয়ে কিছুক্ষণ পরে কথা বলছি। বাদল খন্দকার গাড়িতে উঠে যায়। বাদল খন্দকারের ভাষ্যমতে সেদিন সালমান শাহ এবং সামিরা ছিলেন একদম নিশ্চুপ, কেউ কারোর সাথে কোনো কথা বলছিলেন না। এটা দেখিয়ে যে কেউ বুঝতে পারত যে তাদের ভিতরে কোনো না কোনো ঝামেলা চলছে। বাদল খন্দকার একসময় সালমান শাহ এবং সামিরার সাথে তার বাসায় যায়। সালমান শাহের সাথে সেখানে তার বিভিন্ন কিছু নিয়ে কথা হয়, বিভিন্ন মুভি আলোচনা হয়, অনেক কিছু নিয়ে কথা হয়। এর মাঝখানে সালমান শাহ বাদল খন্দকারের 3টি মুভিতে সাইন করে এবং সাইনিং মানি হিসেবে 12 লাখ টাকা নেয় এবং 1.5 লাখ টাকা আলাদা নেয় ধার হিসেবে। এবং এই 3টি মুভির মধ্যে একটি মুভিতে চিত্রনায়িকা পপিকে কাস্ট করা হয়। তখন সালমান শাহ নিজে থেকে বাদল খন্দকারকে এটা জানায় যে আপনি পপিকে আগামীকাল তো 6 তারিখ জুম্মার দিন, শুক্রবার, তো আপনি জুম্মার পরে যে কোনো আশেপাশের কাছের কোনো একটা রেস্টুরেন্টে পপিকে ডাকেন, আমি তার সাথে সেখানে বসে নিজে পার্সোনালি কথা বলবো। বাদল খন্দকার এই কথা শুনে খুশি মনে সেখান থেকে বের হয়ে চলে আসে। 6 সেপ্টেম্বর সকাল 8টা থেকে 9টার মধ্যে সালমান শাহর বাবা ইস্কাটন প্লাজায় আসেন ছেলের সাথে দেখা করতে। কিছু পেপার সাইনিংয়ের কাজ ছিল তার, কিন্তু গার্ড তাকে ভেতরে ঢুকতে দিতে চাচ্ছিল না। এক পর্যায়ে সে জোর করে ভেতরে ঢুকে সালমানের সাথে দেখা করতে চাইলে সামিরা জানায় সালমান এখনো ঘুমাচ্ছে, তাই ছেলের সাথে দেখা না করেই বাসায় চলে আসেন তিনি। তার কিছুক্ষণ পরেই সালমান শাহের মার ফোনে নীলা চৌধুরীর কাছে একটা ফোন আসে। তাদেরকে তাড়াতাড়ি ইস্কাটনের বাসায় আসতে বলা হয়। তারা দ্রুত বাসায় গিয়ে দেখেন সামিরার কোলে সালমানের মাথা, আর বাসার পাশে একটা পার্লার আছে। সে পার্লারের কয়েকজন পার্লার কর্মী সালমানের হাতে পায়ে তেল মালিশ দিচ্ছে। নীলা চৌধুরী ভাবে তার ছেলে হয়তোবা অজ্ঞান হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে বুঝতে পারেন তার ছেলের অবস্থা তার অনুমানের চেয়েও অনেক বেশি ভয়াবহ। সালমান শাহর বাবা মা সালমান শাহর বডি নিয়ে খুব দ্রুত নিচে নামেন এবং গাড়িতে উঠে পাশের একটি হসপিটাল, হলি ফ্যামিলি হসপিটালে পৌঁছায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক সালমান শাহকে মৃত ঘোষণা করে। নীলা চৌধুরী আদরের বড় সন্তানের শোকে এতটাই পাগল হয়ে যায় যে সে ডাক্তারের কথা বিশ্বাস করে না। সে সালমান শাহর বডি সেখান থেকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসে এবং সেখানকার চিকিৎসারত ডক্টরও সালমান শাহকে মৃত ঘোষণা করে। এবং সেখানে সালমান শাহর বাবার কাছে থেকে জোরপূর্বক ম্যানিপুলেট করে তার কাছে থেকে অপমৃত্যুর কাগজে সাইন করে নেওয়া হয়। এক নিমিষেই যেন একটি পরিবারের হাসিখুশি থাকার কারণ নির্বিশেষে শেষ হয়ে যায়। আস্তে আস্তে সালমান শাহর মৃত্যুর খবর জানাজানি হয়। ভক্তকুল ভেঙে পড়ে, অনেক চলচ্চিত্র নির্মাতারা পঙ্গু হয়ে পড়ে। সালমান শাহকে নিয়ে তাদের কত ড্রিম প্রজেক্ট আর করা হলো না। মিডিয়া, ভক্তকুল আর চলচ্চিত্রের লোকজনের ভিড় বাড়তে থাকে। পরিস্থিতি অনেক বেশি অস্থিতিশীল হয়ে পড়ে। এই খবর প্রচার হওয়া মাত্রই বেশ কয়েকজন তরুণী তাদের জীবন দিয়ে দেয়। বিভিন্ন রিপোর্টস অনুযায়ী প্রায় 14 জন নিজের জীবন দিয়ে দিয়েছিল। অসংখ্য তরুণী মানসিকভাবে ভেঙে পড়েছিল। অনেককেই সাইকোলজিস্টের কাছে থেকে তাদের মেন্টালি হেলথ ডেভেলপ করতে সহযোগিতা নিতে হয়েছিল। আমার কাছে ফোন আসে একজনের, আমার পরিচিত একজনের মাধ্যমে উনি ফোন নাম্বারটা পাইছে। আমাকে বলতেছে যে আমার মেয়েটা সালমান শাহর জন্য করতে চাইছিল, কিন্তু আমরা তাকে বাঁচাইছি। আপনার কাছে একটা আবেদন, আপনি উপকার করতে হবে। আমি বলেন, উনি আমাকে বুঝায় বললেন যে আমার মেয়ের চিকিৎসা চলতেছে, কাউন্সেলিংও চলতেছে। কাউন্সেলিং মানে ওই যে বুঝায় আর কি, অনেক কিছু বুঝায়। তোমার মনের মধ্যে কি আছে, কেন তুমি করতে চাও, তোমার এখন কি ইচ্ছা হইতাছে, মানে স্বপ্নের কথাগুলা, তার ভিতরের কথাগুলা জানতে চায়। ওই ভিতরের কথাগুলা যায় না। মনোবিজ্ঞানের ডাক্তার যে সে বলছে যে এই মেয়েকে এফডিসিতে নিয়ে যান। এফডিসিতে যেখানে যে চেয়ারে সালমান শাহ বসতো, যে মেকআপ রুমে মেকআপ নিত, যে ফ্লোরে শুটিং করতো, ওই জায়গাগুলা দেখান। ওগুলা তার দেখার ইচ্ছা ভীষণ ভাবে, এগুলা দেখান। এগুলা দেখালে সে মনে শান্তি পাবে। এই কথাগুলো আমাকে বলছে। আমি বললাম যে ঠিক আছে, আপনি আসেন। তখন আমি বললাম ঠিক আছে, আপনি সকাল 10টা থেকে 11টার মধ্যে এফডিসিতে আসেন, আমি থাকবো। ওই দিন আমার কোনো কাজ ছিল না, আমি অপেক্ষা করতেছিলাম গেটে, কারণ গেটে তো ওনাদেরকে ঢুকতে দিবে না। যাই হোক, ওনাদের গাড়ি যখন আসলো আমি একটু চমকাইলাম, কারণ খুব দামি গাড়ি ভাই, মার্সিডিজ গাড়ি নিয়ে আসছে। এবার চিন্তা করেন। যাই হোক, ওনাদেরকে ভিতরে ঢুকাইলাম এবং 3 নম্বর মেকআপ রুমের, যে মেকআপ রুমে সালমান শাহ বেশি মেকআপ নিত, এসি রুম ছিল, ওইখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর যখন বললাম ওই মেয়েটাকে, মেয়েটা দেখতে অনেক কিউট, অনেক সুন্দর ছিল, মা দাঁড়ায় ছিল এবং কিছু আত্মীয় স্বজনও ছিল। মেয়েটাকে যখন আমি দেখাইলাম যে এই চেয়ারটার মধ্যে বৈশা ও মেকআপ নিত, ওরে ভাই বিশ্বাস করেন, ওই চেয়ারটার উপরে ঝাঁপায়া পড়ে গেল ওই মেয়েটা এবং চিৎকার করে কাঁদতেছিল। চেয়ার নিয়ে নিচে পড়ে গেছে
কিন্তু ও মা বলছে কেউ ধরেন না, কানতে দেন। ইচ্ছা মতো কানলো ভাই, কানতে কানতে কাহিল হয়ে গেল। যাই হোক, পরে তারে কোক টোকাই না খাওয়াইলাম, বুঝাইলাম, এবং আমার এই ঘর এই সংসার ছবি নিয়ে তার সাথে গল্প করলাম। সে আমার কাছে বারবার জানতে চায় সে কি খাইতো, কেমন ভাবে কথা বলতো, বুঝিনি তো, আবেগের ব্যাপার। যাই হোক, আমিও বোধহয় একটু আবেগে ঝইরা করতেছি এখন। হ্যাঁ, আর আসল নাটক তো শুরু হয় সালমান শাহর মৃত্যুর পরে থেকে। সালমান শাহর ওয়াইফ সামিরা হক জানায় যে সালমান শাহ হত্যা করেছে। কারণ হিসেবে সে জানায় সালমান শাহর বডি সে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পেয়েছে। কিন্তু এই কথা মানতে একদমই নারাজ জানায় সালমান শাহর পরিবার। এইটি যে হত্যা তার কিছু আলামত পাওয়া যায় সেই সময়, যেমন যেই ফ্যানে সালমান শাহকে ঝুলানো হয়েছিল, যে প্লাস্টিকের সাথে দড়িটা বাঁধা ছিল, সেই প্লাস্টিকটা একটু ভাঙা অথবা বাঁকা অবস্থায় পাওয়া যায়নি। ফ্যানের সাথে ঝুললে অবশ্যই সেটি বেঁকে যেত। সালমান শাহের গলার কোনো রকম দাগ ছিল না, তার স্কিন অনেক ফর্সা ছিল। অপমৃত্যু হয়ে যদি সে গলায় ফাঁস করার চেষ্টা করত তাহলে তার গলায় কোনো না কোনোভাবে দাগ থাকতো। স্ক্রিনে আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এটি একইভাবে সালমান শাহর মতো করে যদি ফাঁস দেয় তাহলে তার গলায় এই দাগগুলো থাকার কথা, কিন্তু সালমান শাহর গলায় কোনো প্রকার কোনো দাগ ছিল না। তার বডি যেই রুমে পাওয়া যায় সেই রুমের পর্দা ছেঁড়া ছিল, যেটা প্রমাণ করে যে সে বাঁচার অনেক চেষ্টা করেছিল এবং সেখানে অনেক ধস্তাধস্তি হয়েছে। সালমান শাহর শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন ছিল, মানে মৃত্যুর আগে তাকে অনেক চট থাপ্পড় এবং অনেক আঘাত দেওয়া হয়েছে। তার ড্রেসিং রুমের অন্য ব্র্যান্ডের ব্যানসন সিগারেট পাওয়া যায়, কিন্তু তথ্য মতে সালমান শাহ একমাত্র মালব্রো সিগারেট খেতেন। সালমান শাহ যদি পোহানোর চেষ্টা করবেনই, তাহলে কেন তাকে হসপিটাল বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি? কেন তাকে হাতে পায়ে তেল মালিশ করা হচ্ছিল? মৃত্যুর দিন সিকিউরিটি গার্ড কেন বড় বড় 3 থেকে 4টা খালি লাগেজ নিয়ে গেল? মৃত্যুর আগের দিন রাতে ভাঙা ফ্যান এবং মৃত্যুর পরের দিনের ভাঙা ফ্যান, দুইটার কালার আলাদা, মানে দুইটা আলাদা ফ্যান। মৃত্যুর দিন সকালে সালমানের বাবা কমর উদ্দিন ডাইনিং রুমে সালমানের জন্য সকাল 8টা থেকে 9টা 30 পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করেছিলেন সালমানের সাথে দেখা করার জন্য, কিন্তু তাকে দেখা করতে দেওয়া হয়নি কেন? সালমান শাহ যদি নিজে নিজে হনন করে থাকে অথবা হননের চেষ্টা করে থাকে, তাহলে ঠিক মৃত্যুর আগের দিন বাদল খন্দকারকে সে কেন বলেছিল যে আগামীকাল জুম্মার দিন আপনি জুম্মার পরে পপিকে নিয়ে যে কোনো একটা রেস্টুরেন্টে আসেন, আমি সেখানে আপনার সাথে কথা বলবো এবং পপির সাথে কথা বলবো। সে যদি করবে তাহলে আগের দিন কেন সেই কথা বলেছিল? সেই সময় এরকম আরো অনেক ছোট ছোট প্রমাণ ছিল। 1996 থেকেও 2025 সাল পর্যন্ত এই হত্যাকে কিভাবে একটি অপমৃত্যুতে রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে সেই সমস্ত কিছু আমি আপনাদের সামনে এখন তুলে ধরব। 6 সেপ্টেম্বর সেই দিন থেকেই পুলিশি তদন্ত শুরু হয় এবং অল্প কিছুক্ষণের মধ্যেই জানানো হয় যে এটি তারা রিপোর্ট দেয় আনন্যাচারাল ডেথ, অর্থাৎ অপ্রাকৃতিক মৃত্যু। এতে তাদের কোনো সন্দেহ নেই, কোনো হত্যা মামলা করা যাবে না। কিন্তু তার মা নীলা চৌধুরী চিৎকার করে বলেন, আমার ছেলেকে খুন করা হয়েছে, এই রিপোর্ট আমি মানব না, আমার ছেলে কোনোভাবে হত্যা করতে পারে না। 1996 থেকে 1997 মামলাটি যায় সিআইডির হাতে। তারা তদন্ত করে এবং তারা বিভিন্ন কিছু নিয়ে অনেকক্ষণ পর্যন্ত তদন্ত করে। তারা বিভিন্ন মানুষের থেকে সাক্ষ্য নেয়, রিপোর্ট বানায় এবং 1 বছর পরে 1997 সালের নভেম্বরে সিআইডি জানায় সালমান শাহ হত্যা করেছেন। যার কারণ হিসেবে তারা জানায় পারিবারিক কলহ, মানসিক চাপ এবং পেশাগত ক্লান্তি। কিন্তু পরিবার মানল না। বাবা মা আদালতে আবেদন করলেন, আমাদের ছেলেকে হত্যা করা হয়েছে, নতুন করে তদন্ত করা হোক। দীর্ঘ 9 বছর পরে 2003 সালের 19 মে আদালত বলল বিচার বিভাগের তদন্তে জুডিশিয়াল ইনকোয়ারি করতে হবে। তখন সালমান শাহর মৃত্যুর প্রায় 7 বছর কেটে গেছে। মিডিয়া নীরব, কিন্তু তার মায়ের চোখে আগুন। আমি ন্যায় বিচার চাই, আমার ছেলে কোনোভাবে হত্যা করতে পারে না। আমার ছেলেকে হত্যা করা হয়েছে এবং এটা করেছে সালমান শাহর স্ত্রী সামিরা হক। 2003 থেকে 2014 সাল বিচার বিভাগের তদন্ত চলতে থাকে। তদন্ত চলে ধীরে, খুবই ধীরে। একজন ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি করেন। দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু সালমান শাহর তদন্ত রিপোর্ট আর পাওয়া যায় না। অবশেষে 14 সালের 3 আগস্ট রিপোর্ট জমা পড়ে। আবারও সেই একই রিপোর্ট, সালমান শাহ হত্যা করেছেন। আবারও সেই একই কথা, না কোনো নতুন প্রমাণ, না কোনো প্রশ্নের উত্তর। তাদের কথা একটাই, সালমান শাহ করেছে। কিন্তু প্রতিবারের মতোই নীলা চৌধুরী মানতে নারাজ, আমার ছেলে কোনোভাবে আত্মহত্যা করতে পারেই না। পরের বছর 2015 সাল নীলা চৌধুরী আবার আদালতে আবেদন জানায়। তিনি বর্তমান রিপোর্ট মানতে নারাজ, তার হত্যা করতে পারে না। তিনি আবার নতুন করে তদন্ত করার অনুরোধ জানান। আদালত নীলা চৌধুরীর আবেদন মেনে নতুন করে তদন্তভার দেয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI এর ওপরে। এটাই ছিল সালমান শাহর মৃত্যুর
তৃতীয় তদন্ত। আর এর মাঝখানেই একটি অদ্ভুত ঘটনা ঘটে। রাবেয়া সুলতানা রুবি, যিনি সম্পর্কে সামিরা হকের মামি হন, তিনি থাকতেন সালমান শাহর ইস্কাটন প্লাজার উত্তর পাশের বিল্ডিংয়ে। তিনি রাজনীতিবিদ সাবেক আব্দুর রশিদের মেয়ে। প্রয়াত স্বামী ক্যাপ্টেন জামিল হোসেন তার বর। জিয়াউর রহমানের মৃত্যুতে যে ১৩ জনকে ফাঁসি দেওয়া হয়েছিল তাদের মধ্যে তিনি একজন। চিত্রনায়ক সালমান শাহ খুন হয়েছে বলে ২০১৭ সালে ইউটিউবে প্রকাশ করা এক ভিডিওতে দাবি করেছিলেন রাবিয়া সুলতানা ওরফে রুবি নামের এই নারী। সালমানের সেই সময়কার প্রতিবেশী এবং তার স্ত্রী সামিরার ঘনিষ্ঠ ছিলেন বিউটিশিয়ান রুবি। সালমান শাহকে হত্যার অভিযোগ ওঠার পর থেকে এর সাথে যুক্ত ছিল রুবির নাম। আদালতে সালমানের মায়ের করা হত্যার অভিযোগে আসামিদের তালিকায় ৮ নম্বরে ছিলেন রুবি। করে নেই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজব্যান্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। আমার হাজব্যান্ড করাইছে, এটা সামিরার ফ্যামিলি করাইছে, এটা আমার হাজব্যান্ড দিয়ে, আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। সালমান শাহ করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমি রুবি এখানে ভেগে আছি, আমি ভেগে আছি। এই কেস শেষ যেন না শেষ হয়। আমি যেভাবে পারি আমি যেন ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি। আপনি আমার জন্য দোয়া করেন। আমার খুন করার চেষ্টা করা হচ্ছে, দয়া করে আমার জন্য দোয়া করেন। আমি ভালো নাই, আমি কি করব আমি জানি না। এতটুক জানি যে সালমান শাহ ইমন তা করে নাই। ইমনের সামিরা, আমার হাজব্যান্ড ও সামিরার সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে। প্লিজ দয়া করে কিছু করেন। এরা কি মানুষ, পুরা চাইনিজ কমিউনিটি আপনারা জানেন না। আমি পুরা ভেগে আছি এখানে কোনো রকমে। দয়া করে একটুখানি কারোরে জানান যে এটা তা না, এটা খুন হয়েছে। আমার ভাই, ছোট ভাই রুমিরে দিয়ে খুন করানো হয়েছে। রুমিরেও খুন করানো হয়েছে। আমি জানি না রুমির কবর কোথায় আছে। রুমির যদি কবর থেকে লাশ তুলে যদি ঠিকমতো আবার পোস্টমর্টম করে, দেখা যাবে যে ওরে গলা টিপে মারে ফেলছে। এর মধ্যে আমার খালু মুমতাজ হাসান আছে, আমার খালাতো ভাই জুম্মা থাকতে পারে, আমার হাজব্যান্ড চ্যানলিন চ্যান, জন চ্যান নামে বাংলাদেশে পরিচিত ছিল, সাংহাই চাইনিজ রেস্টুরেন্টের মালিক ছিল ধানমন্ডি ২৭ নাম্বার রোডে। দয়া করে কাউরে জানান আমি ভেগে আছি আমার জানের উপর। আমি লাস্ট মানুষ যে কিনা জানে যে এটা খুন, আর আমি এটা প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ। দয়া করে একটু সাহায্য করেন। এই সাংঘাতিক অবস্থা, এরা আমার এই বাসার মধ্যে খুন করার প্ল্যান করছিল। আশেপাশে সমস্ত সুযোগ পায় নাই। আমার জামাইকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমাদের খুন করতে চাও না? ও বলছে যে খুন করলে তো তোরে আমি কবে খুন করে ফেলতাম। এটা তো আমি জানি। এখন তো আমারে খুন করতে চায়, কারণ এখন আবার কেস ওপেন হয়েছে। প্লিজ দয়া করে কিছু করেন, দয়া করে জানান। নীলা ভাবি, আপনার ছেলেরে খুন করা হয়েছে। আমার যা করার আমি করব। আমি ভেগে আছি ভাবি, নাহলে আমারেও মেরে ফেলতো ওরা সবাই মিলে। লুসি, আমার হাজবেন্ড জন, সবাই মিলে আমার বাচ্চা ভিকি আর আমার জানের উপর অনেক জিনিস আছে ভাবি। দয়া করে কিছু করেন ভাবি, কিছু করেন। পুরো যেখানে যান ইনভেস্টিগেশন করেন। এটা খুন ছিল, ইমন করে নাই, সালমান করে নাই, ভাবি। সালমান করে নাই, আপনার করে নাই, আপনার ছেলের খুন করা হয়েছে। আমার বাপরেও মনে হয় মারা ফেলছে ভাবি। আমি জানি না, আমার ভাইটারেও মারা ফেলছে মনে হয়। আপনি দয়া করেন, আল্লাহ দয়া করেন, কিছু করেন। আসসালামু আলাইকুম, আবার আল্লাহ হাফেজ। তো বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে না। এর ঠিক 2 দিন পরে সে ফেসবুকে আরও একটি ভিডিওতে বলেন সে গত ভিডিওতে যে কথাগুলো বলেছে সে সমস্ত কথা মিথ্যা। এই কথাগুলো যেন কেউ বিশ্বাস না করে। সে মানসিক ভারসাম্যহীন, সে বর্তমানে ট্রিটমেন্টের আওতাধীন। তাই এই অবস্থায় সে যে কথাগুলো বলেছে সেগুলো একদম ভারসাম্যহীন। Last week I was sick mentally. I was in the hospital for 2 weeks. আমি মেন্টালি সিক ছিলাম। তো দুই সপ্তাহে 2 হসপিটালে ছিলাম। এক সপ্তাহে কানাডাতে আর 1 সপ্তাহে ফিলাডেলফিয়াতে হসপিটালে ছিলাম। তা আমি যা কিছু বলেছি এটার কোনো মূল্য নাই, কোনোই মূল্য নাই এটার। রুবিকে নতুন মামলার 8 নম্বর আসামি করা হয়। 2020 সালের 25শে ফেব্রুয়ারি পিবিআইয়ের বনজ কুমার তাদের চূড়ান্ত রিপোর্ট জানায় সালমান হত্যা করেছে। কারণ হিসেবে সে জানায় পারিবারিক সমস্যা, দাম্পত্য বিরোধ, মানসিক চাপ, মনোভাব আরও অনেক কিছু দাবি করেন। সেই সাথে একটি বানোয়ার চিঠি বের করে তারা। আপনারা একবার চিন্তা করেন, 1996 থেকে এই কেসের তদন্ত এর আগে আরও 3টি সংস্থা করেছে। তারা কখনো কোনো চিঠি পায়নি। কিন্তু অদ্ভুতভাবে ঘটনার প্রায় 21 বছর পরে যখন বনজ কুমারের হাতে দায়িত্ব আসে তখন সে একটি চিঠি পায়।
তার কারণসমূহ আমরা পেয়েছি। সেটি হলো যে সালমান শাহ এবং চিত্রনায়িকা শাবনূরের অতিরিক্ত অন্তরঙ্গতা, স্ত্রীর সামিরার সাথে দাম্পত্য কলহ, মাত্রাধিক আবেগ প্রবণতার কারণে একাধিকবার আত্মহত্যা হওয়ার বা চেষ্টা, মায়ের প্রতি অসীম ভালোবাসা, জটিল সম্পর্কের বেড়াজালে পড়ে পুঞ্জীবিত অভিমানের রূপ নেওয়া, সংসার জীবনের সন্তান না হয় দাম্পত্য জীবনের অপূর্ণতা। রিপোর্টে কোনো হত্যার প্রমাণ পাওয়া যায়নি। তাদের দাবি ঘটনাস্থলে জোরপূর্বক প্রবেশ অথবা হত্যার আলামত নেই। কিন্তু মায়ের উত্তর ছিল একটাই, আমার ছেলে কোনোভাবে করতে পারে না, এটা হত্যা। 2021 সালের 31 অক্টোবর আদালত পিবিআইয়ের রিপোর্ট গ্রহণ করে এবং এই মামলাটি চিরতরের জন্য বন্ধ করে দেয়। কিন্তু নীলা চৌধুরী একজন লড়াকু মা, তিনি হাল ছাড়েননি। তিনি 2022 সালে আদালতের কাছে রিভিশন পিটিশন দায়ের করেন এবং আদালতকে অনুরোধ জানান যে এই রিপোর্ট, এই হত্যার তদন্ত আদালত যেন আরেকবার পুনর্বিবেচনা করে দেখে। সাক্ষ্য প্রমাণ এবং বিভিন্ন ফাইল আবার আলোচনায় আসে। সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সংবাদ মাধ্যম, ইউটিউব, ফেসবুকে আবার নতুন করে বিতর্ক শুরু হয়। তারপর আসে 2025 সালের অক্টোবর মাস। ঢাকার একটি আদালত সালমান শাহর এই অপমৃত্যুর কেসটিকে হত্যা মামলা হিসেবে তদন্ত করার নির্দেশ দেয়। মৃত্যুর 29 বছর পর তার অকাল প্রাণ হারানোকে ঘিরে এতদিন ধরে চলে আসা আলোচনা নতুন মোড় নিয়েছে। প্রায় 3 যুগ ধরে অপমৃত্যু বলা হলেও এই ঘটনা হওয়া মামলার রিভিশন আবেদনের রায়ের প্রেক্ষিতে নতুন করে দায়ের করা হয়েছে হত্যা মামলা। রায়ে উল্লেখিত আসামি রেজবি আহমেদ ওরফে ফরহাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি সালমান শাহ হত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে বলে উঠে এসেছে। মিলেছে হত্যার পুরো ঘটনার বিবরণও। জবানবন্দিতে বলা হয়েছে সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দিতে কিলার ভাড়া করেন তারই শাশুড়ি লতিফা হক লুসি। হত্যার পরিকল্পনা সাজানো হয় রাজধানীর গুলিস্তানে একটি বারে বসে। কিলারদের সঙ্গে চুক্তি হয় 12 লক্ষ টাকা। দেশের অঘোষিত আন্ডারওয়ার্ল্ড ডন হিসেবে আলোচিত আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, সালমানের স্ত্রী সামিরা হক সহ আরও 11 জন অংশ নেন এই হত্যাকাণ্ডে। হত্যার পরে ঘটনা ধামাচাপা দিয়ে বলে প্রচার চালিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন আজিজ মোহাম্মদ ভাই। রায়ের বিবরণী থেকে জানা যায় 1996 সালে সালমান শাহের মৃত্যুর ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে দোষ স্বীকার করে জবানবন্দি দেন আসামি রেজবি আহমেদ ওরফে ফরহাদ। তিনি জবানবন্দিতে জানান সালমান শাহ করেননি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ডন ছিলেন সালমান শাহর অনেক ঘনিষ্ঠ একজন বন্ধু, আর সময়ের সাথে সাথে ডনের সাথে সামিরা হকেরও সম্পর্ক ভালো হতে থাকে। আর এই সম্পর্ক সালমান শাহর আড়ালে সবার অগোচরে পরকীয়া সম্পর্কতে রূপ নেয়। ইভেন সামিরা হকের মা লতিফা হক লুসির সাথে আজিজ মোহাম্মদ ভাইয়ের ছিল পরকীয়া সম্পর্ক। এই জন্য এই সমস্ত কিছু জানার পরে সালমান শাহ ডনকে এড়িয়ে চলতেন। হত্যার পরিকল্পনার বিষয়ে রেজবি বলেন, সালমান শাহকে হত্যার আগের দিন 1996 সালের 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে পরিকল্পনা করা হয়। ওই দিন রাত 8টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও আমি বারে যাই। সেখানে আরও 2 জন ছেলে, সাত্তার ও সাজু আসে। এরপর ফারুক 2 লাখ টাকা বের করে বলে সামিরার মা ওই টাকা দিয়েছে। কথা ছিল সালমানকে শেষ করার জন্য 12 লক্ষ টাকা দেবে। কাজের আগে 6 লাখ ও কাজের পরে 6 লাখ। কিন্তু 2 লাখ টাকা পেয়ে ডনের সঙ্গে ফারুকের কথা কাটাকাটি হয়। পরে ফারুক রাগ করে বাইরে যায়। 20 থেকে 25 মিনিট পরে আরও 4 লাখ টাকা নিয়ে আসে। তখন ওখানে ডন প্লাস্টিকের একটি দড়ি নিজের মাজায় বেঁধে ওপরে কালো জ্যাকেট পরে নেয়। বাকি অর্ধেক রশি ফারুকের কাছে দেয়। এরপর তারা টাকা, সিরিঞ্জ, রিভলভার ইত্যাদি গুছিয়ে নেয়। সামিরার মা এবং আজিজ মোহাম্মদ ভাই দুজনে মিলেই সালমানকে শেষ করার ব্যাপারে ডন ও ফারুকের সঙ্গে কন্ট্যাক্ট করে। রেজবি আরও বলেন, এরপর ওই রাতে বার থেকে এসে এফডিসিতে শুটিং শেষে পরিকল্পনা অনুযায়ী রাত 2:30টার সময় আমাকে সালমান শাহর বাসায় নিয়ে যায় ডন। ওই বাসায় ডন, ডেভিড ও ফারুকের যাতায়াত ছিল বলে দারোয়ান কিছু বলেনি। সালমানের বাসায় লিফটে ওঠার আগেই ডন পাশের রুবি নামে এক মেয়ের রুমের দরজায় নক করলে রুবি বড় অবস্থায় দরজা খোলে। এরপর বলে, ও তোমরা এসেছো? তখন ডন রুবিকে বলে, আজিজ মোহাম্মদ ভাই কোথায়? বাথরুম থেকে আজিজ ভাই বের হয়ে আসে। এরপর আমরা ওপরে উঠি। আজিজ ভাই 4 তলায় নেমে যায়, আর আমরা 11 তলায় নেমে সালমানের বাসায় যাই। দরজা আগে থেকেই চাপানো ছিল। দরজা খুলে দেখা যায় সালমান বেডরুমে শুয়ে আছে, পাশে সামিরা নেই। তখন ডন, ডেভিড, জাভেদ, ফারুকরা মিলে সালমানের উপরে ঝাঁপিয়ে পড়ে। এই সময় ফারুক তার পকেট থেকে ক্লোরোফর্মের শিশি বের করে সামিরাকে দেয়। সামিরা তা নিয়ে সালমানের নাকের উপরে চেপে ধরে। ডন সালমানের বুকের ওপরে গিয়ে বসে আর ফারুককে বলে আজিজ মোহাম্মদ ভাইকে ডাকতে। ফারুক তখন বাইরে গিয়ে আজিজ মোহাম্মদ ভাইকে নিয়ে আসে। এর মধ্যে সামিরার মা ড্রেসিং রুম থেকে বের হয়ে আসে। তখন ধস্তাধস্তি হচ্ছিল। সেখানে রেজবি আরও একটা কথা বলে যে সালমানের গায়ে প্রচুর শক্তি ছিল, ইঞ্জেকশন তাকে কোনোভাবেই দেওয়া যাচ্ছিল না। আমরা এতজন মিলে এক সালমানকে কোনোভাবেই কাবু করতে পারছিলাম না। তখন সবাই মিলে সালমানকে ড্রেসিং রুমে নেয়
ও ডেভিড সালমানের পা বাঁধে। আজিজ ভাই ডনকে ইনজেকশন দিতে বলে, পরে সামিরা পুশ করে। তার মা সামিরাকে পুশ করতে সহযোগিতা করে। পরে সালমান শাহ নিস্তেজ হয়ে পড়ে। ইনজেকশন পুশ করার আগে আজিজ মোহাম্মদ ভাই একটা ফ্যান সালমান শাহর ঘাড়ের উপরে ছুঁড়ে মেরেছিল। ড্রেসিং রুমে একটা মই ছিল। আজিজ মোহাম্মদ ভাই আমাকে মইটা আনতে বলে, আমি এনে দেই। এরপর তিনি দড়ি চান। তখন ডন নিজের কোমর থেকে দড়িটা খুলে আজিজ মোহাম্মদ ভাইয়ের হাতে দেয়। আজিজ মোহাম্মদ ভাই নিজেই সিঁড়ি দিয়ে উঠে দড়িটি সিলিং ফ্যানের সাথে বাঁধে। তাতে আমি, সামিরা মা সহযোগিতা করি। পরে সালমানের পায়ে বাঁধা রশিটা খুলে বুকের ওপরে উঠে গলায় চাপ দিয়ে রাখে এবং পরীক্ষা করে দেখে যে নিঃশ্বাস আছে কিনা। ওপরের রশিটা খানিকটা ঝুলিয়ে রাখা হয় যাতে দেখানো যায় যে লাশটাকে ঝোলানো থেকে খোলা হয়েছে। এরপর যে যার মতো চলে যাই। আমিও ফরিদপুর চলে যাই। এরপর কারো সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। কিছুদিন পরে ডনের সঙ্গে ঢাকায় দেখা হলে ডন আমাকে জানায় দুশ্চিন্তার কোনো কারণ নাই, আজিজ মোহাম্মদ ভাই সব ঠান্ডা করে দিয়েছে। আদালত থেকে জানানো হয় যে আসামি রেজবি ও রুবির স্বীকারকৃত যে জবানবন্দি আছে এটাকে অবজ্ঞা করার আইনগত কোনো সুযোগ নেই। কিন্তু এই স্বীকারোক্তির পরও পুলিশ কর্তৃপক্ষ থেকে এই হত্যা মামলার কোনো এজাহার দায়ের করা হয়নি। এতে আদালতের এবং আইনের নিয়ম বহির্ভূত কাজ হয়েছে বলে আদালত পর্যবেক্ষকরা মনে করেন। একই সঙ্গে 1997 সালে সালমান শাহর বাবা কমরউদ্দিন চৌধুরীর হত্যা মামলা দাখিলের আবেদন এবং এই স্বীকারোক্তি মিলে ঢাকা রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করার নির্দেশ দেন আদালত। এই নির্দেশের পরে গত সোমবার মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষ থেকে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই রায়ের বিষয়ে সালমানের মা নীলা চৌধুরী বলেন, হত্যা মামলায় যারা তদন্ত করল না, 29 বছরের সমস্ত সাক্ষী যারা নষ্ট করলো, সমস্ত প্রমাণ যারা নষ্ট করলো, মামলাটা বলে প্রমাণ নষ্ট করতে চাইলো, তাদেরও বিচার করতে হবে। সালমান শাহর পরিবারের দীর্ঘ 29 বছরের আইনি লড়াই শেষে সামিরা, ডন সহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করতে রায় দিয়েছেন ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক। এরই মধ্যে রমনা থানায় দায়ের হওয়া এই হত্যা মামলাটি তদন্ত করে আগামী 7 ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মামলাটির অন্যান্য আসামিরা হলেন ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজবি আহমেদ ওরফে ফরহাদ। সালমান শাহর হত্যা মামলার আইনজীবী আবিদ হাসান বলেন, এই ঘটনার আরও অনেক আগেই হত্যা মামলা হওয়া উচিত ছিল। 5 সেপ্টেম্বর 1996 সালে রাতে স্ত্রী সামিরার সাথে ঝগড়াঝাটির আওয়াজ প্রতিবেশীদের কানে যায়। সালমান শাহ তার মামাকে বাথরুম থেকে ফোন করে রাতে জানায় ডিভোর্স পেপার রেডি করেন, পরের দিন স্ত্রী সামিরাকে ডিভোর্স দিব আমি। তার মামার ভাষ্যমতে এই বিষয়টি সামিরা শুনে ফেলে। সেই রাতেই পরিকল্পনা শুরু করে সেটা বাস্তবায়ন করা হয়। তবে সামিরা হকের ব্যাপারে কিছু কথা না বললেই নয়, তিনি হতে পারতেন ঢালিউডের গৌরী। হাজারো নারীরা পাগল ছিলেন সালমান শাহর জন্য, কিন্তু তিনি পাগল ছিলেন একাধিক পুরুষের সাথে দৈহিক মেলামেশা করতে। সালমান শাহর মৃত্যুর পরে সে সালমান শাহর বন্ধুকে বিয়ে করে, একে একে 4টা বিয়ে করে এই মহীয়সী নারী। জানা গেছে বডিগার্ড থেকে শুরু করে ডন, আজিজ মোহাম্মদের সাথেও ছিল তার অবৈধ মেলামেশা। সালমান শাহর মা নীলা চৌধুরী জানান যে সম্প্রতি 1 মাস আগেও ডন তাকে হুমকি দিয়েছিল এবং তার সাথে হুমকি দিয়ে দেখা করতে বলেছিল। একবার চিন্তা করেন, যে ডন অভিনয় করার সুযোগ পেত না, যে ডন সবসময় সালমান শাহর পেছনে পেছনে ঘুরত। সালমান শাহর মা নীলা চৌধুরী এটাও জানায় যে সালমান শাহকে হাত পা টিপে দিত ডন। সেই ডন আর সালমান শাহর মাকে হুমকি দেয়। এমন স্ত্রী আর এমন বন্ধু যেন সবচেয়ে খারাপ শত্রু কপালেও কখনো না জোটে। 29 বছর পরে এই কেসের আসল সত্য প্রকাশ পেয়েছে, যেটা এতদিন লুকিয়ে ছিল এক অন্ধকারের ভেতরে। হাজারো অভিযোগ, হাজারো অজুহাত সালমান করেছে, হাজারো নাটক, সমস্ত কিছু ভেদ করে এক লড়াকু মায়ের জেদ এবং আত্মবিশ্বাস এই কেসকে আজ এই পর্যন্ত নিয়ে এসেছে। একজন মায়ের 29 বছরের লড়াই, একজন মায়ের সন্তান হারানোর আহাজারি এই কেসকে আজ সত্যের বিজয় এনে দিয়েছে। এই মামলার রায় হয়তোবা ন্যায় বিচারের শেষ কখনোই নয়, কিন্তু এই রায়টা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে সত্য তুমি যতই আড়াল করার চেষ্টা করো, সত্য একদিন ঠিকই উকি দিয়ে বের হয়ে আসবেই। এই হত্যার বিচার চাইতে চাইতেই 2002 সালে সালমান শাহর বাবা কমরউদ্দিন চৌধুরী মারা যান এবং তারপর থেকেই মা নীলা চৌধুরী এবং ছোট ভাই শাহরান চৌধুরী এই কেসের জন্য নিজেদের মনোবল শক্ত করতে করতে, লড়াই করতে করতে আলহামদুলিল্লাহ আজকে তারা এই কেসের শেষ পর্যায়ে প্রায় এসেছে। এখন শুধু অপেক্ষা 7 ডিসেম্বরের। 7 ডিসেম্বর এই কেসের নতুন প্রতিবেদন আদালতে দাখিল করা হবে। Uneducated? Excuse me! I'm not uneducated. I'm not illiterate. I'm well taught, mister. If anyone slaps on your cheek, hit him with a blow on his face. That's the lesson I've learned.
সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। মিস্টার চৌধুরী, আপনি মনে হয় ভুল পাত্রে দর কষাকষি করছেন। আমি বিক্রি হবার মতো পণ্য নই। বেগম মমতাজ জাহান, কোথায় তুমি? বেরিয়ে এসো। আজ তোমার সাথে আমি শেষ বোঝাপড়া করতে চাই। আমি কি তোকে এ বাড়িতে এনেছিলাম গুন্ডামি করার জন্য? আরে আমি তো ছোটখাটো গুন্ডামি করছি, আর তোমরা তো গুন্ডাদের সর্দার। বলো, কিসের এত অহংকার তোমাদের, যার কারণে আমার মা আজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে? আমার মাকে বঞ্চিত করে আমাকে নিয়ে বংশের গৌরব দেখাতে চাও? সালমান শাহ মৃত্যুর প্রায় 29 বছর হয়ে গেছে। 1996 থেকে 2025 সাল পর্যন্ত এই 29 বছরে যা ঘটনা ঘটেছে সেই সমস্ত কিছু মাত্র 30-35 মিনিটের ভিডিওতে কভার করা কোনোভাবেই সম্ভব না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি যে এই 29 বছরের একটা কমপ্লিট অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন রোড ম্যাপ যেন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, যেন যারা কিছু জানেন না যে শুরু থেকে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং 2025 সাল পর্যন্ত কি কি হয়েছে সেই সমস্ত কিছু সম্পর্কে আপনাদেরকে একটা বেসিক ধারণা দিতে। আমি জানি না আমি কতটুকু সফল হয়েছি, তবে আমি আশা করছি যে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। কিন্তু তার মাঝেও ভিডিওতে হয়তো অনেক ছোট বড় অনেক আলামত, অনেক কিছু, অনেক কথাবার্তা যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো হয়তো ভিডিওতে মিস করে যেতে পারি। এটা একদমই স্বাভাবিক ব্যাপার। কিন্তু দয়া করে আপনারা আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে বিশ্বাস করুন, এরকম ইনফরমেটিভ ভিডিও বানাতে সত্যি অনেক বেশি পরিশ্রম করতে হয়। সেই জায়গাটা থেকে যদি ভিডিওটা আপনাদের সামান্যটুকু ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভবিষ্যতে এইরকম লাইভ ডকুমেন্টারি আপনারা আরও চান, তাহলে সেটাও কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো সত্যের সন্ধানে। টিল দেন, বি সেফ, আল্লাহ হাফেজ।